Wait, check, tackle. Negative, K, nothing further, just two cabbie in the corner. Of course not. They're just machines. এটি কেবল একটি ডিজিটাল আন্ডারওয়ার্ল্ড, যেখানে আপনার চুরি করা পরিচয় একটি পিৎজার দামে বিক্রি হয়, যেখানে অপরাধীরা ছায়া থেকে বিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করে এবং যেখানে তারা এক ক্লিকেই সবকিছু ধ্বংস করে দিতে পারে আপনি যা তৈরি করেছেন। আমি সাইম, এবং আপনি যা দেখতে চলেছেন তা আপনার ইন্টারনেট দেখার ধরন চিরতরে বদলে দেবে। এই অন্ধকার জগতে আপনার ডেটা কিভাবে ডার্ক ওয়েবে প্রবেশ করে, অপরাধীরা এখানে বিলিয়ন ডলারের ব্যবসা কিভাবে করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কিভাবে এই অন্ধকার জগৎ থেকে নিজেকে রক্ষা করবেন, কারণ প্রতি 14 সেকেন্ডে এখানে একজন নতুন শিকার তৈরি হয়। আর আজ আমরা দেখব তুমিও সেই শিকারের তালিকায় আছো কিনা। তাহলে চলুন এই ভিডিওটি শুরু করি। কল্পনা করুন, ইন্টারনেট একটি বড় শহর। আমরা প্রতিদিন যেসব জিনিস ব্যবহার করি, যেমন গুগল, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম, সেগুলো হলো শহরের প্রধান রাস্তা এবং বাজার। এখানে সবাই আসতে যেতে পারে, তারা কেনাকাটা করতে পারে, কিন্তু প্রতিটি বড় শহরের নিচে লুকানো পথ রয়েছে, যেমন ড্রেনেজ লাইন বা সম্ভবত গোপন সুড়ঙ্গ। সাধারণ মানুষ ভূপৃষ্ঠ থেকে এগুলো দেখতে পায় না। যদি তারা এগুলো অন্বেষণ করতে চায়, তাহলে তাদের পৃথিবীর আরও গভীরে যেতে হবে। ডার্ক ওয়েব হল ইন্টারনেটের লুকানো ভূগর্ভস্থ সুড়ঙ্গ, যেখানে সবাই এটি অ্যাক্সেস করতে পারে না। আপনি যদি ক্রোম বা সাফারির মতো ব্রাউজার ব্যবহার করেন, তাহলে আপনি কেবল এই ওয়েবসাইটগুলি ব্রাউজ করতে পারেন, গুগল, ফেসবুক এবং ইউটিউব। কিন্তু আপনি যদি আরও গভীরে যেতে চান, এই অন্ধকার সুড়ঙ্গগুলিতে নামতে চান, ডার্ক ওয়েব অন্বেষণ করতে চান, তাহলে আপনার একটি বিশেষ কি টর ব্রাউজার প্রয়োজন হবে। ডার্ক ওয়েব অ্যাক্সেস করা কি বৈধ? ডার্ক ওয়েব অন্বেষণ করা বৈধ, কিন্তু এর অন্ধকার দিক স্পর্শ করা অবৈধ। টর ব্রাউজার ডাউনলোড করার জন্য বা এই সাইটগুলির কোনো কিছু খোলার জন্য আপনাকে পুলিশ গ্রেফতার করবে না। আসলে সাংবাদিক এবং সংবাদকর্মীরাও তাদের তথ্য নিরাপদে ভাগ করে নেওয়ার জন্য টর ব্রাউজার ব্যবহার করেন। কিন্তু ডার্ক ওয়েবের বেশিরভাগ অংশই অবৈধ জিনিসে ভরা, যেমন অস্ত্র, মাদক, হ্যাকিং টুল সংরক্ষিত এবং পরিচয়পত্র সম্পর্কিত তথ্য এবং কার্ডের বাজার। আর যদি আপনি সেখানে যান এবং কিছু কিনেন বা অংশগ্রহণ করেন, তাহলে তা 100% অবৈধ। এই কারণেই আমি কখনোই ডার্ক ওয়েব অন্বেষণ করার পরামর্শ দেব না। সমস্যা হলো যে বেশিরভাগ মানুষ জানে না কোন সাইটগুলি পরিদর্শন করা নিরাপদ এবং কোনগুলি তাদের জীবন ধ্বংস করতে পারে। তাই আপনি যদি ডার্ক ওয়েব অন্বেষণ করার কথা ভাবছেন, তাহলে নিশ্চিত করুন যে আপনার সঠিক জ্ঞান আছে কিনা। অন্যথায় একটি ভুল ক্লিক আপনাকে সমস্যায় ফেলতে পারে। কিন্তু যখন আমাদের ইতিমধ্যেই গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, তখন কেন কেউ একটি লুকানো নেটওয়ার্ক তৈরি করবে এবং অন্য সব কিছু? ভালো প্রশ্ন। ডার্ক ওয়েব মূলত সামরিক যোগাযোগের জন্য তৈরি করা হয়েছিল, কারণ হোয়াটসঅ্যাপ বা সাধারণ ইন্টারনেটে পারমাণবিক বোমা হামলার পরিকল্পনা করা যায় না। আপনি সেখানে যা বলবেন তার সবকিছুই গুপ্তচর বৃত্তি এবং ট্রেস করা যেতে পারে। ডার্ক ওয়েবটি সামরিক এবং রাজনৈতিক যোগাযোগ গোপন করার জন্য তৈরি করা হয়েছিল, এবং দ্বিতীয় প্রধান কারণ ছিল বাক স্বাধীনতাকে সমর্থন করা। যদি আমি ক্রমাগত বিশ্বের গোপনীয়তা প্রকাশ করতে থাকি, আমি সরকারের কিছু গোপনীয়তা প্রকাশ করেছি, যা সরকার কখনো জানতে চায়নি, আমাকে হত্যা করা হতে পারে। আজকের পৃথিবীতে সবারই ইন্টারনেট অ্যাক্সেস আছে, কিন্তু কারও বাক স্বাধীনতা নেই। আমরা সবসময় ভয় পাই যে আমি যদি এই গোপনীয়তা প্রকাশ করি, তাহলে আমাকে হয় চুপ করে দেওয়া হবে, হত্যা করা হবে, অথবা অদৃশ্য করে দেওয়া হবে। আর এটাই কঠিন বাস্তবতা। এবার 1 সেকেন্ডের জন্য এমন একটি ইন্টারনেট জগৎ কল্পনা করুন, যেখানে আপনি আপনার চিন্তাভাবনা, বিশ্বাস এবং আপনার সম্মুখীন হওয়া নির্যাতনের কথা মানুষের সাথে শেয়ার করতে পারবেন, আপনার ভিডিও সেন্সর ও সরিয়ে ফেলার ভয় ছাড়াই। এটি এমন একটি জায়গা যেখানে আপনি জীবনে যা করতে চেয়েছিলেন তা করতে পারেননি, কিন্তু ভয়ের কারণে। আমি জানি এটা একটু অবাস্তব শোনাচ্ছে, কিন্তু এটিকে অন্ধকার বলা হয়। ঠিক আছে,
ডার্ক ওয়েবে যাওয়ার আগে প্রথমে আমাদের একটি জিনিস করা উচিত এবং এই পদক্ষেপটি প্রত্যেকের জন্য যা আপনার অবশ্যই করা উচিত। চিন্তা করবেন না, কোনো জটিল টুল নেই। আমরা কেবল একটি দ্রুত ডার্ক ওয়েব রিপোর্ট পরীক্ষা করব। এই রিপোর্টটি পরীক্ষা করে দেখব যে আপনার ব্যক্তিগত তথ্য যেমন আপনার ইমেল ঠিকানা, ফোন নম্বর এবং অন্য কোনো বিবরণ ইতিমধ্যেই ডার্ক ওয়েবে দেখা যাচ্ছে কিনা। এর অর্থ হল আপনি জানতে পারবেন যে আপনার তথ্য ইতিমধ্যেই ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে কিনা। আপনার গুগল অ্যাকাউন্ট খুলুন, সিকিউরিটি অপশনে ক্লিক করুন, নিচে স্ক্রল করুন এবং এখানে আমরা দেখব ডার্ক ওয়েব রিপোর্ট। তারপর আমরা পরীক্ষাটি চালাব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ইমেল এবং পাসওয়ার্ড ইতিমধ্যেই ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গেছে, আর এটা আমার প্রধান গুগল অ্যাকাউন্ট। তোমরা দেখতে পাচ্ছ একজন রাশিয়ান হ্যাকার আমার পাসওয়ার্ড ডিকোড করার চেষ্টা করছিল, আর হ্যাকার যে চেষ্টা করছিল সে সেটা নিখুঁতভাবে করছিল। যেমন আমার পাসওয়ার্ড বেস্ট ফর ইউ, এরপর আরও কয়েকটি শব্দ ছিল। যদি আপনার তথ্য এখানে ফাঁস হয়ে থাকে তাহলে আতঙ্কিত হবেন না। অবিলম্বে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রয়োগ করুন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করে। এই ক্ষেত্রে এমনকি যদি কোনো হ্যাকার আপনার পাসওয়ার্ড ক্র্যাক করে, তাদের প্রথমে অনুমতির প্রয়োজন হবে এবং শুধুমাত্র আপনার ফোনই সেই অনুমতি দিতে পারে। এর অর্থ হল আপনি আপনার ফোনে একটি নোটিফিকেশন পাবেন। আপনি যদি সেই বিজ্ঞপ্তিটি অনুমোদন করেন তাহলে তারা আপনার গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে সক্ষম হবে, অন্যথায় কোনো সুযোগ নেই। সেই কারণেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাস্তবায়ন করা এত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এখন আসুন ডার্ক ওয়েবে ডুব দেই। দুই ধরনের মানুষ আছে। প্রথমত, যারা টর ব্রাউজার ডাউনলোড করে সরাসরি ডার্ক ওয়েবে যায়, যা নিরাপদ কিন্তু সবচেয়ে নিরাপদ নয়। দ্বিতীয় ধরনের মানুষ, বেশিরভাগই নীতিগত হ্যাকার বা পেশাদার, এই পদ্ধতিটি ব্যবহার করে। অতিরিক্ত সুরক্ষার জন্য তারা ম্যানুয়ালি তাদের আসল আইপি ঠিকানা পরিবর্তন করে এবং তারপর ডার্ক ওয়েবে সংযুক্ত হয়। আমি জানি তুমি কি ভাবছ, আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেসকে ইন্টারনেটের ফোন নম্বর হিসেবে ভাবো। যদি এই নম্বরটি প্রকাশ পায় তাহলে যে কেউ তোমার আনুমানিক অবস্থান, তোমার ডিভাইসের মৌলিক তথ্য এবং অন্যান্য বিবরণ বের করতে পারে। এই কারণেই পেশাদাররা তাদের আসল আইপি অ্যাড্রেস পরিবর্তন করে এবং জাল বা বিকল্প আইপি অ্যাড্রেস ব্যবহার করে যাতে সেগুলো ট্রেস করা কঠিন হয়। এমনকি তুমি যে ভিপিএন ব্যবহার করো তারাও একই কাজ করে। আমি জটিল বিবরণে যাব না, তবে আমরা অন্য কোনো সময় সেগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখন টর ব্রাউজারটি চালানো যাক। নতুন ব্যবহারকারীদের একটি জিনিস জানা উচিত যে টরেরও একটি নিরাপদ মোড রয়েছে। আপনি যদি একজন নতুন ব্যবহারকারী হন এবং চান যে ব্রাউজারটি স্বয়ংক্রিয়ভাবে সম্ভাব্য ক্ষতিকারক সাইটগুলিকে ব্লক করুক, তাহলে এটি চালু করুন। এটি টরের কিছু ঝুঁকিপূর্ণ বৈশিষ্ট্য অক্ষম করে। এছাড়াও টর খুব ধীর। কেন? কারণ টর চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর আগে আপনার ট্র্যাফিককে একাধিক ভিন্ন দেশের মধ্য দিয়ে রুট করে। অতএব পৃষ্ঠাগুলি স্বাভাবিক ক্রমের মতো একই গতিতে লোড হয় না। এই ধীর গতি অখণ্ডতা এবং গোপনীয়তা বজায় রাখার জন্য নিরাপত্তা ব্যবস্থার একটি অংশ, কারণ আপনার ডেটা একাধিক স্তরের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি একটি ডার্ক ওয়েব নিউজ ওয়েবসাইটে আছি। এটি দেখতে একটি সাধারণ সাইটের মতো, যেখানে সব ধরনের খবর পোস্ট করা হয়, তবে স্পষ্টতই আরও একটু বিস্তারিত, যা ভালো। আমি এইমাত্র একটি চ্যাটরুম সাইট খুঁজে পেয়েছি। মূলত এটি গ্রুপ চ্যাটের জন্য তৈরি একটি সাইট। সারফেস ওয়েব বা হোয়াটসঅ্যাপে ডিসকর্ডের মতো আমরা গ্রুপ এবং চ্যাট তৈরি করি। এটি একই রকম, তবে এখানে কথোপকথনগুলি খুব আলাদা। হ্যাকিং এবং অবৈধ বিষয়গুলির মতো বিষয় রয়েছে। আপনি চ্যাটরুমের নিয়মের ওপর নির্ভর করে যে কোনো বিষয়ে কথা বলতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন যে কিছু বিষয়ে বিধিনিষেধ রয়েছে। আপনি এখানে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে পারবেন না। যদি কেউ নিয়ম ভঙ্গ করে তবে তারা একটি সতর্কতা বার্তা পাবে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি একটি অস্ত্র বিক্রির সাইট আবিষ্কার করেছি। আমি এখানে কোনো কিছুতে ক্লিক করব না। এটি একটি অ্যামাজনের মতো, তবে অবৈধ উপায়ে। এটা বেশ অদ্ভুত বন্ধু। আপনি আক্ষরিক অর্থেই এখানে যে কোনো কিছু, যে কোনো ধরনের অস্ত্র কিনতে পারেন। দামও এখানে উল্লেখ করা হয়েছে। এটা কিছুটা ভিন্ন, কিন্তু আপনি জানেন যে ডার্ক ওয়েবের বেশিরভাগ সাইটই ভুয়া, 50% ভুয়া। আর এই সাইটগুলো কে তৈরি করে? এফবিআই নিজেই। যাতে আপনি যখনই ডার্ক ওয়েবে এই ধরনের সাইটগুলো অন্বেষণ করেন বা কোনো অবৈধ কার্যকলাপে লিপ্ত হওয়ার চেষ্টা করেন, তখনই আপনাকে ধরা পড়তে হয়। অপারেশন বেয়োনেট এর একটি বড় প্রমাণ। এই অভিযানে এফবিআই, ডিইএ, ইউরোপীয় এবং ডাচ ন্যাশনাল পুলিশ একসাথে কাজ করেছে। 2017 সালে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য ছিল ডার্ক ওয়েবের দুটি প্রধান মার্কেটপ্লেস, আলফাবে এবং হানসা মার্কেট বন্ধ করে দেওয়া।
এই মার্কেটপ্লেসগুলি তাদের সময়ের সবচেয়ে বড় ছিল, যেখানে অস্ত্র থেকে শুরু করে জাল ডিগ্রি, কার্ডিং, মাদক সবকিছু এবং সবকিছুই সব ধরনের অবৈধ উপাদান পাওয়া যেত, যেখানে সবকিছুই এক জায়গায় পাওয়া যেত। 2017 সালে থাইল্যান্ডে এফবিআই যখন আলফাবের মালিক আলেকজান্ডার সিউসকে গ্রেফতার করে এবং আলফাবেকে বন্ধ করে দেয়, তখন ডার্ক ওয়েবে হানসা মার্কেট নামে একটি নতুন সাইটের আবির্ভাব ঘটে। সমস্ত আলফাবে ব্যবহারকারী হানসা মার্কেটে স্থানান্তরিত হতে শুরু করে, এই ভেবে যে এটি আলফাবে মার্কেটপ্লেসের একটি নিরাপদ বিকল্প হতে পারে। কিন্তু মানুষ যা জানত না তা হল হানসা মার্কেট ইতিমধ্যেই ডাচ জাতীয় পুলিশ দ্বারা দখল করা হয়েছে। যারা কেনাকাটা করতে বা অবৈধ কার্যকলাপে জড়িত হওয়ার জন্য সাইটটিতে এসেছিলেন তাদের এখন তথ্য সংগ্রহের আওতায় আনা হচ্ছে, যাতে প্রমাণসহ তাদের ধরা যায়। এই সাইটটি কয়েক সপ্তাহ ধরে চালু ছিল এবং তারপর বন্ধ করে দেওয়া হয়েছিল। সংগৃহীত তথ্য বিশ্বব্যাপী গ্রেফতারের দিকে পরিচালিত করে। আমি এইমাত্র একটি কার্ডিং ওয়েবসাইট খুঁজে পেয়েছি যা ক্রেডিট কার্ড সম্পর্কে তথ্য বিক্রি করে। আপনি অনলাইন স্টোরে অথবা যে কোনো অনলাইন কেনাকাটার জন্য এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু স্পষ্টতই এটি একটু ঝুঁকিপূর্ণ এবং এমনকি বিপজ্জনক, কারণ আপনাকে ট্র্যাক করা যেতে পারে। ডার্ক ওয়েতে সমস্ত পেমেন্ট বিটকয়েনের মাধ্যমে করা হয়। এখানে কোনো ব্যাংক ট্রান্সফার নেই, কারণ আপনার অবস্থান ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ট্র্যাক করা যেতে পারে। এই কারণেই লোকেরা এখানে বিটকয়েন ব্যবহার করে, কারণ বিটকয়েন সম্পূর্ণ নিরাপদ। ভাই, আমি এখন যেদিকে আছি তা খুবই অন্ধকার ভাই। আমি বলতে চাইছি, আমি জানি না আমি আপনাকে এই অনুষ্ঠানটি দেখাতে পারবো কিনা, কিন্তু এটা খুবই অন্ধকার ভাই। আমি আমার মাথার বাইরে, আমি দিকটি বন্ধ করছি ভাই। আমি তোমাদের সবাইকে ডার্ক ওয়েপেন অন্বেষণ করার পরামর্শ দেব না, কারণ এই জায়গাটি তোমাদের জন্য নয়, এটা তোমাদের জন্য নয়। দয়া করে অন্ধকারে যাবেন না। এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও জানতে পারে যে এমন একটি অন্ধকার জগৎ বিদ্যমান, কারণ প্রত্যেকেরই জ্ঞান অর্জনের অধিকার রয়েছে। আমি তোমাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে দেখা করব। নিজের যত্ন নিও, তোমার প্রার্থনায় আমাকে মনে রেখো।